ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, অন্তর্বর্তীর বাজেটে শিল্পের চাকা ঘুরবে। এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে এই জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেট ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত। দর্শক, যেমনটা আগেই বলেছি, আজকের বিষয় অন্তর্বর্তীর বাজেটে শিল্পের চাকা ঘুরবে। এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই যেতে চাই শওকত আজিজ রাসেল, আপনার কাছে। বিগত কয়েক সপ্তাহ না, আমি যদি বলি যে আসলে কয়েক মাস ধরেই আসলে আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানান রকম সংকটের কথা বলে এসছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আসলে জ্বালানি সংকট। সামগ্রিকভাবে যদি আপনার কাছে একটু জানতে চাই, বাজেট যদিও আসলে এটি আর্থিক ব্যবস্থাপনা বা ফিসক্যাল পলিসি যেটিকে আমরা বলি, তার মধ্যেও তো আসলে শিল্পের গতি আসে, নতুন কর্মসংস্থান হয়, নতুন বিনিয়োগ হয়, সেই উপাদানগুলো রাখার সুযোগ থাকে। এই বাজেটে কতটুকু ছিল? এই বাজেটে আমি যেটা লক্ষ্য করেছি, বিগত বাজেটে ছিল 30,000 কোটি টাকা বরাদ্দ আপনার এই যে পাওয়ার অ্যান্ড এনার্জিতে, সেটা কমিয়ে নিয়ে এসে হয়েছে 22,500 কোটি, তাই না? তাহলে 7,500 কোটি টাকা কম হতে পারে। সরকার কিছু পিলফারেজ থামিয়েছে, তাহলে এই বাজেটটা তো রিঅ্যালোকেট করা যায়, যেখানে আপনি এটাকে প্রোডাক্টিভ একটা কাজে লাগাতে পারেন। তেমন কিছু আমি এ বাজেটে লক্ষ্য করতে পারিনি। আর যদি যে কেউ মানুষ, আমার বন্ধু শ্রোতারা আছেন, ওনারা বলবেন যে এমন কোনো মানুষ, আমার সকাল থেকে সন্ধ্যা কাটে ব্যবসায়ীদেরকে নিয়ে, আমি এমন কেউকে এখন পর্যন্ত পাইনি যে বলতে পারবে যে এই বাজেটটা ব্যবসায় বান্ধব হয়েছে। এমন কিছু আমিও লক্ষ্য করতে পারিনি। আপনি দেখেন, একটা ঘোষণা পেয়েছি, হয়তো আগে পরে হতে পারে, যে কালো টাকাকে সাদা করার একটা সুযোগ। আমার কাছে এটা খুব দৃষ্টিকটুর। আন্ডার দি সার্কামস্ট্যান্সেস, এই 5ই আগস্টের পরে এটা কার্যকরী হবে না। তাহলে এটা করলাম কেন? আর যদি করেই থাকে, প্রসিদ্ধ চোর আবার চুরির টাকাকে নিয়ে গুলশান মার্কেটে শপিং করবে, ব্যয়বহুল গাড়ি কিনবে, ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট কিনবে। এই ছাড়া আর এই টাকার কোনো বরকত আমি দেখিনি। যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি হওয়া উচিত ছিল, যে তুমি শিল্পায়ন যদি করো, যেটা আমাদের বিএনপি পিরিয়ডে মরহুম সাইফুর রহমান সাহেব করে গেছেন, যে তুমি যদি শিল্পায়ন করো, আমি তোমার টাকার উৎস জানতে চাইব না। এটার মধ্যে একটা ডিসেন্সি আছে। একই ধারাবাহিকতায় এখানে কর্মসংস্থান হবে, এখানে বিনিয়োগ হবে, এখানে ট্যাক্স এবং ভ্যাট, ট্যাক্স, এআইটি কালেকশনেরও একটা প্রক্রিয়া হবে, যেটা ছাড়া সরকার চলতে পারে না। কিন্তু এরকম কোনো কিছুই আমি লক্ষ্য করতে পারিনি। বিগত সময়েও তো আমরা দেখেছি যে এই সুবিধাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হচ্ছিল আবাসন খাতে। তো সেটির চেয়ে আসলে উৎপাদনমুখী খাতে যে দেওয়ার প্রক্রিয়া, এখানেও এবারের বাজেটেও যদি আমরা দেখি, ওই সুবিধাটা কিন্তু সেই ঘুরে ফিরে আবাসন খাতেই দেওয়া হয়েছে। আবাসন একটা ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। আপনি দেখবেন, আবাসন হচ্ছে পৃথিবীর যে কোনো ইকোনমিতে আবাসন যখন অগ্রসর হয় বা আপনার প্রোগ্রেসিভ একটা মোডে থাকে, এটার স্পিল ওভার ইফেক্ট কিন্তু পুরা সেক্টরে পড়ে। এটার সাথে 350 ইন্ডাস্ট্রি জড়িত। তো আমি এটাকে চ্যালেঞ্জ করতে চাই না। আমি মনে করি এর পাশাপাশি আরও কিছু হতে পারত। কারণ আপনার শিল্পায়ন না করলে কর্মসংস্থান কোত্থেকে হবে? চাকরিজীবী কোত্থেকে জন্ম নেবে? ব্যবসায়ী কোত্থেকে জন্ম নেবে? রেভিনিউ ট্যাক্স কে দেবে? আপনি তো ওই জিনিস আমি পাইনি, বরঞ্চ একটা অস্বস্তিকর পরিবেশে আছি। যে এই যে সরকার, আওয়ামী লীগ সরকার যখন আসে, তখন 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা ছিল আপনার, এটাকে কি বলে জানি, ডিফল্টার একটা পরিস্থিতিতে, খেলাপি ঋণের, সেটা এখন 4 লক্ষ ছাড়িয়ে গেছে। আর বিগত 8 মাসে এটা বোধহয় অ্যাড অন করলে আরও বোধহয় 2 লক্ষর বেশি অ্যাড হয়েছে। তো এগুলোকে ধামা চাপা দিয়ে পরিসংখ্যানগুলোকে বিকৃত করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এখন যেটা হচ্ছে, 3 মাসের মধ্যে আপনি ঋণ খেলাপি হবেন, এটা কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত না। এখন আমরা একটা ফ্রাজাইল ইকোনমির মধ্যে পাস করছি।
আমাদের এখন সুবিধা দরকার, আমাদের এখন পেনিসিলিন দরকার। যেটা ছিল 6 মাস ওটাকে করা হয়েছে, ফলশ্রুতিতে কী হয়েছে, ৭৫,০০০ কোটি টাকা অ্যাড অন হয়েছে। এবং এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বলি, যেটা দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু আরও বেশি। এই ৭৫ কোটি টাকা কিন্তু স্পিল ওভার যদি করে বা অ্যাড অন করে, তাদের তো আরও প্রতিষ্ঠান আছে। আমার একটা প্রতিষ্ঠান যদি সিআইবিতে ক্লাসিফাইড হয়ে যায়, আমার আরও 4টাও হবে। তো এই ৭৫ কিন্তু মাল্টিপ্লাই করে অনেক গুণ ছড়িয়ে যাবে। এগুলো কিন্তু ভয়ানক সিদ্ধান্ত হচ্ছে, আর ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। তো এইগুলাতে আমাদের সাথে ডায়ালগ করলে আমরা কিন্তু প্রক্রিয়া বের করে দিতে পারবো। আমরা অগ্রসর কান্ট্রি, উই আর এ ভেরি রেজিলিয়েন্ট কান্ট্রি, উই ক্যান ফিক্স ইট। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, কিন্তু তার আগে ফজলে শামীম এহসান, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে এই সাম্প্রতিক সময় 5ই আগস্টের পরে ধরেন ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে যদি বিবেচনায় নেই, তারপরের জানুয়ারি থেকে আজকে এই যে জুনের 21 তারিখে আমরা আছি, এই সময়ের মধ্যে কতগুলো ফ্যাক্টরি আসলে নতুন রান করেছে? এবং পোশাক খাত যেহেতু বলা হয় যে প্রায় 84-85% রপ্তানিতে আপনারা অবদান রাখেন, সামগ্রিক মিলে বিজিএমএ বিকেএমএ, কতগুলো নতুন কর্মসংস্থান আপনারা সৃষ্টি করতে পেরেছেন? ধন্যবাদ। না আসলে ব্যাপারটা একটু দুঃখজনক যে খুব বেশি নতুন কারখানা হয়নি। আসলে নতুন যে লাইসেন্সগুলো আমরা দিই, এগুলো আসলে পুরনো কারখানাগুলো নানান কারণে বন্ধ হয়ে যায়, সেখানে নতুন নতুন লাইসেন্স ইস্যু করি। বাট সত্যিকারে যদি নতুন কারখানা বলেন, সেটা আসলে এক হাতে গুণে শেষ করা যাবে, খুব বেশি পরিমাণে হয়নি। তার কারণটা যদি বলি, আমি রাসেল ভাই যেটা বললেন সেটা রিপিটেশন হবে যে একে তো হলো যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, ইন্টারিম গভর্নমেন্টে নর্মালি বিনিয়োগগুলো একটু কম আসে। বাট তার সাথে আমি যেটা সবসময় বলি যে মানে বিনিয়োগ পরিস্থিতি তো নাই, কারণ আপনি বিনিয়োগের যে প্রধান শর্ত জ্বালানির নিরাপত্তা, সেটা তো আমরা আমাদের পুরনো ফ্যাক্টরিগুলোই আমরা আসলে ধুকে ধুকে মরছি যে আমাদের সপ্তাহে 3 দিন 4 দিন আমরা প্রোডাকশন করতে পারছি না। তো ফলে নতুন ফ্যাক্টরিতে আপনার এখন নতুন গ্যাস লাইন দেওয়া হচ্ছে না। তা আমি তাহলে কীভাবে নতুন ফ্যাক্টরি হবে? মানে আপনার একটা নতুন যে ফ্যাক্টরি হবে তার তো জ্বালানি লাগবে, তো জ্বালানি তো লাইনই দেওয়া হচ্ছে না, এখন বন্ধ। তো সেক্ষেত্রে এটা হচ্ছে না। তারপরে যেটা বলা হয় যে আপনি ইপিজেডে গিয়ে করেন বা এসিজেডে গিয়ে করেন, তো এসিজেডগুলো তো সেটা পারফর্মিং না। আবার আপনার যে এসিজেড পারফর্মিং হয়েছে সেখানে পানি নাই। তো আমার তো আসলে যখন আমি এই কাপড়ের বিজনেস করব, এখানে আমার যেখানে আমার ইলেকট্রিসিটি লাগবে, আমার গ্যাস লাগবে, আমার পানি লাগবে, তো আসলে এই যেগুলোর কোনো সমন্বয় না থাকাতে এখন বিনিয়োগটা আসলে কিছুটা স্থবির হয়ে আছে। প্লাস আমি যদি বলি যে বিনিয়োগ বান্ধব কি কোনো নীতিমালা বা বিনিয়োগ বান্ধব কি কোনো ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে কি না, আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের স্পিনিংয়ের ম্যানমেড ফাইবারের উপরে একটা ভ্যাট 3 টাকা মাত্র দেওয়া হলো, বাট 3 টাকাতে সরকারের কোনো হাজার হাজার কোটি টাকাও এখানে রেভিনিউ আসবে না। বাট আমি বলি আমাদেরও খুব বেশি লস হবে না। কিন্তু এটা আপনার ইন্ডিকেশন যে আপনি কি চাচ্ছেন। আমরা যেখানে বলবো যে ম্যানমেড ফাইবারে আগামী অন্তত 2টা বছর কিছুটা হলো ভর্তুকি বাড়িয়ে দিন, যেন আমরা এই জায়গাটাতে বেশি করে বিজনেস করে একটা বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। সেখানে আপনি 3 টাকা 2 টাকা একটা ভ্যাট দিলেন, মানে আপনার ইন্ডিকেশনটাই সে রং, মানে মানুষের প্রতি যে একটা মানে ধারণা দেওয়া, এটা একটা রং। আপনি আমাদের যে রিসাইকেল, এখন গ্লোবালি রিসাইকেল রিইউজ একটা ট্রেন্ড আসতেছে এনভায়রনমেন্টাল কারণে, আমাদের যে রিসাইকেল করার জন্য যে আমাদের যে ঝুট যেটা আমরা বলি, সেটা যেটা লাগে এটা আপনার একটা ভ্যাট দিয়ে রাখছেন। বাট এটা তো ভ্যালুডেশন আলটিমেটলি হবে আমার এন্ড প্রোডাক্টে গিয়ে, তো এন্ড প্রোডাক্ট আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট হবে, তো সেখানে আমার এই ঝুট বিক্রির জন্য আমার ভ্যাট দিয়ে লাভ কি? এখন আমি যখন এটা এক্সপোর্ট করে দিচ্ছি ইন্ডিয়াতে বা চায়নাতে, তখন আমার ভ্যাট নাই, বিকজ আমি এটা ডাইরেক্ট এক্সপোর্ট যদি আমি করতে পারি। কিন্তু আমি যখন লোকাল একটা স্পিনারের কাছে বিক্রি করবো, তখন আমার এটা ভ্যাট দিতে হবে। তো এই ইন্ডিকেশনগুলো কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষের কোনো ইন্ডিকেশন না। তো এই জায়গাগুলোতে আমি, এবং এই কোনোটা থেকেই কিন্তু আপনার মনে হয় 1000 কোটি টাকা না, 100 কোটি টাকা রেভিনিউ, মানে কয়েকশো কোটি টাকা রেভিনিউ আসে না। যেখানে আপনার 80,000 কোটি টাকার বাজেট, সেখানে আপনার 100 কোটি 150 কোটি জায়গার জন্য একটা রং ইন্ডিকেশন দিচ্ছেন, শিল্পায়নটাকে আপনি ওয়েলকাম করতেছেন না। তা এই কারণে যে খুব বেশি জানুয়ারির পর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ও নাই, নীতিমালা ওইরকম না, কর্মসংস্থান হয়নি। কর্মসংস্থান তো বাড়ার প্রশ্নই ওঠে না। 2টা কারণে, একটা হলো যে নতুন ইন্ডাস্ট্রির যেটা রেশিও, আজকে সকালেই রাজ্জাক ভাই বলতেছিলেন যে আগে যেরকম একটা ইন্ডাস্ট্রিগুলো যে পরিমাণ কর্মসংস্থান হতো, অটোমেশনের কারণে, প্রোডাক্টিভিটির নানান রকমের ব্যালেন্সিং এর কারণে সেই পরিমাণ কর্মসংস্থান হয় না। সেটি না হলেও তো অন্তত সেখানে একটি হয় যে অল্প কর্মসংস্থান হলেও সেখানে নিশ্চয়ই শোভন কর্মসংস্থানের সুযোগটা বেশি বাড়ে। শোভন হয়, কিন্তু আমি যেটা বলছি যে আমাদের বেশি ওয়েজের না, ইন্ডাস্ট্রিতে ওয়েজ বাড়ছে, আমাদের শোভন কর্মসংস্থান হচ্ছে, কমপ্লায়েন্স বাড়তেছে, সেফটি বাড়তেছে,
কিন্তু নতুন যদি 10টা প্রতিষ্ঠান হয় তাহলে আগের 100টা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ শ্রমিক আমার কমছে 10টা প্রতিষ্ঠানে ওই পরিমাণ শ্রমিক বাড়ে নাই, ফলে ওভারঅল আসলে শ্রমিক মানে কর্মসংস্থান তেমন বাড়ে নাই। বেকারদের জন্য খুব বেশি খবর নেই আর কি। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে এবার একটু আসতে চাই। আমাদের প্রাইভেট সেক্টরের দুই ব্যবসায়ী বন্ধু যেমন বলছিলেন, আসলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, নতুন বিনিয়োগের পরিবেশও নাই। আপনি যদি দেখেন এই সরকার ক্ষমতায় আসলো, জুলাই আন্দোলনের কথা যদি একটু বলি, সেখানে আসলে কর্মসংস্থানের যে বৈষম্য, যদিও সেটি সরকারি কর্মসংস্থানের কথাই বলা হচ্ছিল, কিন্তু সরকারি কর্মসংস্থানের সুযোগটা আসলে ঠিক কত? এই যে জনসমর্থনটা পেয়েছে, সেখানে কিন্তু কিছু ইমোশন নিশ্চয়ই মানুষের কাজ করেছে। বিগত সরকারের প্রতি ক্ষোভ, রাগের পাশাপাশি কর্মসংস্থানের চাহিদাটাও নিশ্চয়ই ছিল। সেই জায়গায় এই যে অন্তর্বর্তী সরকার যে বাজেটটি দিল, সেই বাজেটে আসলে কর্মসংস্থান তৈরি করে এই রকম কোনো সিদ্ধান্ত কি আপনার নজরে এসেছে? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে ইস্যুটা আপনি তুলেছেন কর্মসংস্থানের ব্যাপারে না, আমাদের একটু আবার আমি ঢালাওভাবে দোষারোপ করতে চাই না। প্রথমে যে প্রথম 3 মাস এই সরকারের, তারা কিন্তু ব্যতিব্যস্ত ছিল, তেমন কিছু আসলে এফেক্টিভ ওই সময় করা যায় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে হয় কি, তখন তো যারা বিনিয়োগ করতে চান তারা বিনিয়োগ করতে পারেন না, সুদের হার এত বেশি বাড়ানো হয়েছে। বিনিয়োগ এখানে এখন তো করার তো লাভবান হওয়ার কথা। সেই কারণেই কিন্তু আমি ফজলে হাসানকে বলেছি যে জানুয়ারির পর থেকে সময়টা যদি বিবেচনা, আমি বলি দেখুন, কিন্তু অনেকগুলো জিনিস হয়তো একটু অন্যভাবে করা দরকার ছিল। দেখুন, ইন্ডাস্ট্রির চাকা আপনাকে সচল রাখতে হবে বাংলাদেশের মতো দেশে, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না। আচ্ছা, কি করতে পারতেন তাহলে? আমি যদি খুব কংক্রিট হতে বলি, আমার কাছে মনে হয় যে সাবসিডি দিতে হবে বা সাহায্য করতে হবে। ইন্ডাস্ট্রি হয়তো এটা মডার্ন ইন্ডাস্ট্রি, এটা কেউ চায় না, ওনারা কেউ চায় না। কিন্তু আমি যদি আমার সংকোচনমূলক বাজেট করতে হচ্ছে, ঠিক আছে, ইনফ্লেশনটাকে ট্যাকেল করার জন্য কোনো বিকল্প নেই, তার মানে সরকার তার ব্যয় সংকোচন করবে। তাহলে অল্টারনেটিভ সাপোর্টিং মেকানিজম কী হবে? আপনি এমন জায়গায় কাজ করেন যে জায়গাগুলো থেকে ইন্ডাস্ট্রি তার খানিকটা কস্ট রিকুপ করতে পারবে। সেটা কি? মনে করেন যে আপনি ট্রেড ফ্যাসিলিটেশন বাড়ান, কাস্টমস প্রসিডিওরে ওখানে কেন এই এখনও এত ঝামেলা হবে, এগুলো ঠিক করতে পারি। রাস্তাঘাট যদি ঠিক করতে পারি, হ্যাঁ, তারপরে কনফিডেন্স দেওয়া, যে কাজগুলোতে আমরা বলি যে কস্ট অফ ডুইং বিজনেসটা আমি কমাতে পারি, সেটা করলে হবে কি খানিকটা সুবিধা কিন্তু ওনারা পেতেন, এবং তখন দেখা যেত যে হয়তো কম্পিটিটিভনেসের গ্রাউন্ডে অত বেশি কিন্তু ক্ষতি হতো না। আরেকটি জিনিস হচ্ছে, যদি আপনি জ্বালানি সাপ্লাই করতে না পারি আমরা সময় মতো, দেখুন এইটা হচ্ছে নন কম্প্রোমাইজিং ফ্যাক্টর ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং আমাদের মতো দেশে আমরা যদি জ্বালানি নিরাপত্তা না দিতে পারি তাহলে কিন্তু হবে না। আমি অনেক জায়গায় বলি 3টা নিরাপত্তার কথা বাংলাদেশকে চিন্তা করতে হবে: খাদ্য, জ্বালানি এবং হচ্ছে ফাইবার সিকিউরিটি। কারণ যে এক্সপোর্ট থেকে আমার 85% আসছে, এই এক্সপোর্ট টোটালি ডিপেন্ড করে কিন্তু ফাইবার সিকিউরিটি তাদের কিন্তু নাই। তুলা আমদানি করতে হয় এবং অন্যান্য সব র ম্যাটেরিয়ালস আমদানি করতে হয়, কাজে এটার সিকিউরিটি ইনশিওর করতে হবে। সো আপনার প্রশ্ন উত্তর হচ্ছে, আমি মনে করি না যে এই বছরে সরকারের সুযোগ ছিল যে ঢালাওভাবে পলিসি নিয়ে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, কারণ তাকে ইনফ্লেশন ট্যাকেল করার জন্য একটা কন্ট্রাকশনের পলিসি নিতে হয়েছে। কিন্তু আমি মনে করি অল্টারনেটিভ মিনসগুলো ছিল কিছু রিফর্মস, খুব বড় মাত্রায় না হলে কাস্টমসে হয়রানি বন্ধ করা, ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স বাড়ানো, হ্যাঁ, তাহলে হতো কি ইন্ডাস্ট্রিকে আপনি অন্যভাবে সাপোর্ট করতে পারেন। এবং এই কাজগুলো করলে এইটার ফলাফলটা কিন্তু সুদূর প্রসারী হতে পারে আর কি। আমরা অনেক সময় চিন্তাও করতে পারি না যে লজিস্টিক্স কস্ট কত হাই, এটা আপনাকে বাংলাদেশে কোনো ব্যবসাতে আপনাকে কম্পিটিটিভ করে রাখতে পারবে না গ্লোবালি। আর আরও একটা জিনিস হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কিন্তু এখন একটা ভালো সুযোগ আছে। আপনি দেখেন চায়না থেকে ইনভেস্টমেন্ট সরে যাচ্ছে, জাপানিজরা বিভিন্ন জায়গায় যেতে পারছে। আমরা এখন পর্যন্ত আমাদের ইপিজেডগুলো আছে, কিন্তু স্পেশাল ইকোনমিক জোন যেগুলো ছিল 1-2টাকে আমরা এখন ফুললি রেডি করতে পারি নাই। তো এটাও তো আমাদের একটা মনে করেন ব্যর্থতা, সেখানে একটা গতি আসা উচিত ছিল। ওয়ান স্টপ সার্ভিসেস আমরা কেন এখন শুরু করতে পারতেছি না? এটা কি খুব জটিল কিছু একটা কাজে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না হলিস্টিকলি দেখা না, খালি মনে করে যে ইন্ডাস্ট্রিকে আমার সাবসিডি দিতে হবে। আই থিঙ্ক সেই ধারণা নাই। মডার্ন সোসাইটিতে হচ্ছে আপনি এমন কিছু চিন্তা করেন যেটা ইন্ডাস্ট্রির জেনুইন কম্পিটিটিভনেসকে গ্রো করতে হেল্প করবে। কোনো কোনো ক্ষেত্রে কমপ্লায়েন্সের জন্য আমরা প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করতে পারি, সরকার উচিত সেই জায়গাগুলোতে হাত দেওয়া। তাহলে আমি একদিকে যেমন সংকোচনমূলক পদ্ধতি নিচ্ছি ইনফ্লেশনটাকে ট্যাকেল করার জন্য, অন্যদিকে আমার অন্য কমপ্লিমেন্টারি মেজার্স আছে যেন এই ক্রাইসিসের সময় ইন্ডাস্ট্রি ভালো করতে পারে। নিশ্চয়ই। আমরা একটু শওকত জাসেল আপনার কাছে একটু আবারও আসতে চাই, যে কথাটি ডক্টর আব্দুর রাজ্জাক বলছিলেন যে আসলে ব্যবসায়ীরা তো সরাসরি ভর্তুকি বা দান নিশ্চয়ই চায় না, কারণ আমরা বিগত সময়ে দেখেছি এই যে নিরবচ্ছিন্ন যে জ্বালানি সরবরাহের শর্তে কয়েক দফা তো আপনারা দাম বাড়িয়েছে, সেটি তো মেনে নিয়েছিলেন।
সেই পরিস্থিতির তো খুব বেশি উন্নতি হয়নি। তার সঙ্গে এখন আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই যে মধ্যপ্রাচ্যে যে শঙ্কাটা তৈরি হচ্ছে সেটি আবার হয়তো জ্বালানির মূল্যকে উস্কে দেবে কিনা। সামগ্রিকভাবে আপনি আপনার আলোচনার শুরুতেও বলেছিলেন যে জ্বালানির ভর্তুকিও আমরা ওখানে কমিয়ে এনেছি, একটা সংকট সামনে আসছে কিনা আবার? হ্যাঁ, এরকম একটা অস্বস্তিকর পরিবেশ আপনার তো প্রভাব আসবেই। তো এটা কিন্তু টু ওয়ে ট্রাফিক, আগে কোনটা হবে পরে কোনটা হবে আমি বলতে পারছি না। তবে আমরা এর ধরনের পরিস্থিতি যেটা লক্ষণ করেছি বিগত দিনে, যে একটা পর্যায়ে জ্বালানির দাম বেড়ে যায়, আরেকটা পর্যায়ে গিয়ে ভীষণভাবে কমে যায়। তো আমি মনে করি এই যুদ্ধে দুটোই হবে। কারণ আপনি যখন যুদ্ধে বিধ্বস্ত, আপনি কিন্তু আর্থিকভাবে একটা সংকটে বুঝবেন। তখন আপনি তেলের দাম হিসাব করবেন না, তখন চিন্তা করবেন যে কত কম দামে আমি কত টাকা আনতে পারি, তখন জ্বালানির দাম কমবে আবার বাড়বে। কিন্তু অস্বস্তিকর জায়গাটা হলো আপনার যে এয়ারের একটা প্রবলেম হচ্ছে ট্রাফিকিংয়ে, সি ট্রাফিকিংয়ে, এখানে কিন্তু আমাদের কস্ট বেড়ে যাচ্ছে সাময়িকভাবে। অ্যাজ ইট ইজ সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশকে ঘিরে না, এটা কিন্তু গ্লোবাল ক্রাইসিসের মধ্যে আমরা আছি। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এমন একটা পরিস্থিতির মধ্যে পার করছে, তার দেশেও কিন্তু ইনভেন্টরিতে কিন্তু বেশি কিছু মাল নেই, তাকেও কিন্তু মানে একটা প্রক্রিয়া বের করে নিতে হবে। এর মধ্যে যুদ্ধ, তার মধ্যে সবাই যদি ক্ষতিগ্রস্ত হয় আমরাও ক্ষতিগ্রস্ত হব, কারণ আমাদের প্রোডাকশন রিডিউস করে নিয়ে আসতে হবে। আমরা অলরেডি কর্মসংস্থান তো দূরের কথা, আমরা সবাই লে অফ মোডিংয়ে আছি। আর একটা শব্দের সাথে আমি খুব বেশি দিন ধরে বারবার পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে এক্সিট প্ল্যান। আমরা কিন্তু ইন্ডাস্ট্রি রেভুলেশনের মধ্যে দিয়ে পার করছিলাম বাংলাদেশ, এখন সব শিল্পপতি বলছে আমার এক্সিট প্ল্যান দাও। আমি আপনার কাছে আর একটা প্রশ্ন রেখে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। প্রশ্নটি হচ্ছে এই যে ব্যবসায়ীরা যারা বেসরকারি খাতকে যারা সচল রাখে, আপনারা যারা উদ্যোক্তা আছেন, তারা ব্যবসা থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন, তাহলে একেবারেই সাধারণ মানুষ যারা আপনাদের প্রতিষ্ঠানে কাজ করে আসলে তাদের জীবন জীবিকা যাদের এইসব প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের আসলে কি হবে? তাদের জন্য বা তাদের দিক চিন্তা করে হলেও তো আসলে আপনাদের ব্যবসায় টিকে থাকা উচিত, এবং সেই টিকে থাকার যুদ্ধে আসলে সরকার কি সহযোগিতা দিতে পারত, যেটি দিল না, সেই বিষয়টা একটু শুনতে চাইব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অন্তর্বর্তীর বাজেটে শিল্পের চাকা ঘুরবে, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব শওকত আজিজ রাসেল, আপনার কাছে জানতে চেয়েছি যে মানুষের জন্যই তো আসলে রাষ্ট্র, সরকার, পুরো ব্যবস্থা, এবং আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই নিজেদের লাভের জন্য করেন, কিন্তু একই সাথে আপনাদের যারা শ্রমিক কর্মচারী তাদের প্রতিও আপনাদের দায়বদ্ধতা থাকে। তো এই সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় এমন নীতি আসলে বাজেটে তো নেই, যেটা আপনি এর মধ্যেই বলেছেন। আসলে কি নীতি নেওয়া উচিত ছিল যাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, আরও বেশি বেকার আসলে চাকরি পায়? আসলে প্রথমে স্বীকার করে নিতে হবে রাজস্ব ছাড়া একটা সরকার চলতে পারে না। কিন্তু রাজস্বের উৎস কি? আপনি কি উৎস তৈরি করবেন, নাকি এক গরুকে দুইবার জবাই দেবেন? আপনার বাস্কেটে যে শিল্পগুলো আছে অলরেডি তারা কিন্তু একটা স্পর্শকাতর একটা অবস্থানে আছে। একদিকে কোভিড পার করলো, একদিকে আন্দোলন পার করলো, একদিকে ব্যাংকের সংকট, এলসি খুলতে পারছে না সময় মতো, ডলার টাকা ডিভ্যালু হইলো। এর পরেও কিন্তু আপনি বেছে নিয়েছেন এই একই ইন্ডাস্ট্রিগুলোকে বাড়তি আইটি, বাড়তি টার্নওভার ট্যাক্স, বাড়তি আপনার ইনকাম ট্যাক্স 37.5% আর 37%, যেটাকে আরও কম ছিল ক্ষেত্রে বিশেষে। তো এটা কোনো বাজেট গঠনমূলক বাজেট হিসাবে আমি দেখি না। আমি মনে করি সরকারের নতুন পলিসি নিয়ে আসা উচিত ছিল, যে আই উইল ক্রিয়েট বিজনেস অ্যান্ড আই উইল কালেক্ট মোর রেভিনিউ। সেটার প্রতিফলন তো আমি এই বাজেটে দেখতে পাইনি। তবে হ্যাঁ, এটা হয়তো সরকারের একটা আর্থিক অবস্থা বা একটা ভাঙাচোরা অর্থনীতি নিয়ে তারা চলছে। তো ঠিক আছে, আসি বসি, আমরা তো অনেকগুলো বিজনেস অ্যাসোসিয়েশন আছি, চেম্বার আছি, আমরা সবাই মিলে একটা সুরা করি, কিন্তু আমাদেরকেও সেখানে এই সিদ্ধান্তগুলোতে অনবোর্ড করা হচ্ছে না। তো আপনি যদি আমাদেরকে পার্টনার না মনে করেন, আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি কি করে অগ্রসর হবেন? উই আর পার্টনার টু দি কান্ট্রি। আর আপনি যে বলেন কর্মসংস্থান যে আমি করব, কর্মসংস্থান করতে গেলে যে জায়গাগুলো আছে সেগুলো আপনি বন্ধ করে দিচ্ছেন। যেমন শাহিদ বলল, আমার বন্ধু, যে আপনি ওয়েস্ট বিদেশে বিক্রি করে দিচ্ছেন। কেন? আমার দেশে আপনি এইটাকে নিয়ে বাণিজ্য করতে গেলে ভ্যাট ট্যাক্স দিতে হয়, বিদেশে এক্সপোর্ট করে দিলে
আপনার জন্য কোনো ভ্যাট ট্যাক্স নাই, তার মানে কি আমার যে একটা সম্ভাবনাময় জায়গা ভ্যালু এডিশন করার, কর্মসংস্থানের করার, আর পলিসি তো এটা পারমিট করছে না আমাকে। আপনি তো এটা সুইসাইডাল। পৃথিবীতে এখন টপ 10 ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ওয়েস্টকে রিসাইকেল করে আপনি কত ভ্যালু এডিশন করতে পারেন। আমার দেশ এখানে সব আমি মনে করি পলিসিগতভাবে 0 লেভেলে আছে। তারা আমাদের সাথে ডায়ালগ করা উচিত। ম্যানমেড ফাইবার ডমিনেটস দি 70% অফ টেক্সটাইল অ্যান্ড RMG, সেখানে আমাদের প্রেজেন্স নেই বললেই চলে। আমি যে একটা প্লাস্টিক বোতল এনে ফাইবার করব, এই প্লাস্টিক বোতল ইম্পোর্ট করাটাই তো ব্যান্ড। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো জনাব ফজলে শামীম এহসান। এই যে এত হতাশার কথা শুনছি, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ইতিবাচক চিত্রও আছে। আমরা যদি দেখি যে আমাদের রপ্তানির তথ্য, সেখানে কিন্তু রপ্তানির প্রবৃদ্ধি আছে, মানে এটি নেতিবাচক না বরং ইতিবাচক। এবং যুক্তরাষ্ট্রের বাজারে যদি দেখি সেখানেও আপনাদের প্রবৃদ্ধি হয়েছে। তো এটি কি একটু সাংঘর্ষিক না? একই সাথে ব্যবসা খারাপ যাচ্ছে, আবার রপ্তানির প্রবৃদ্ধি হচ্ছে। আমি একটু ক্লিয়ার করি। আমি রাসেল ভাইয়ের পক্ষ থেকে বলি, আমার থেকে বলি, আমাদের হতাশার জায়গাটা একটু বেশি অন্য কারণে। কারণ আসলে আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি ছিল এই সরকারের উপরে। কারণ একটা বিপ্লবের পরে যখন একটা সরকার আসে, আমরা তার আগে শাসনামলে যেরকম দুর্নীতি দেখেছি, যেরকম আমরা রং ইনফরমেশন, যে একটা ভুয়া তথ্য দিয়ে মানুষকে মোটিভেট করে রাখার চেষ্টা করা, এই জায়গাগুলোতে আমরা খারাপ তো সব দেখছি 15 বছরে। তো এই খারাপ জায়গাগুলোর থেকে তো কারণে বিপ্লব। তো বিপ্লবের পরে তো আমরা চাচ্ছিলাম যে 100% ঠিক হয়ে যাবে। কারণ এতগুলো রক্তের বিনিময়ে, এতগুলো জীবনের বিনিময়ে যখন একটা দেশে পরিবর্তন আসলো, তখন তো সব সেক্টরেই আমাদের আসলে পরিবর্তনটা আমাদের কাম্য ছিল। যে এখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, একটা সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ হবে, এখানে ব্যাংক লোনগুলো আমরা সবাই ফেরত দেবো ঠিক মতন, মানে ওভারঅল একটা দেশ চেঞ্জ হবে। কিন্তু যখন আমরা চেঞ্জের গতিটা খুবই কম দেখতে পাই, তখন এই পজিটিভ জিনিসটা আমরা আসলে পজিটিভলি নিচ্ছি না। কারণ আমাদের আকাঙ্ক্ষাটা তো অনেক বড় একটা জায়গাতে ছিল, যেটা বিপ্লবের পরে একটা যখন আসলো, তো সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসলে দুঃখটা অনেক বেশি আর কি। যে তাহলে এতগুলো প্রাণের বিনিময়ে আমাদের কি একটা বিপ্লবিক পরিবর্তনটা কি সব সেক্টরে আমরা পাবো না? শুধু ওই সরকার পরিবর্তনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে? ঘুষ কমবে না, দুর্নীতি কমবে না, পোর্ট আরও ফাস্টার হবে না, এখনো বাইরে 4 দিন 5 দিন জাহাজ পরে থাকবে? আমরা কেন আমাদের আউটার সিপোর্ট যেটা হচ্ছে কিন্তু আগের গতিতে হচ্ছে, কেন আগের গতিতে হবে? কেন সুপার ফাস্ট গতিতে হবে না? কারণ এখন তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম দেশের সাথে। প্রবৃদ্ধি হলে তো ব্যবসার গতি বাড়ার কথা, ব্যবসার পরিসরও বাড়ার কথা। আমি সেটাই বলছি। এখন আপনি বলতেছেন যে হ্যাঁ, আমাদের অফকোর্স আমাদের এক্সপোর্ট ভলিউম আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের এক একটা দেশে এক এক সময় এক একটা আমাদের ভলিউম বাড়ে কমে, এটা বিজনেসের পার্ট অফ আওয়ার বিজনেস। কিন্তু সেই জায়গাটাতে তো আমরা বলছি না আমাদের এক্সপোর্ট হচ্ছে না। আরেকটা জিনিস যেটা আমি বলি, আপনারা যখন গ্লোবাল এক্সপোর্ট দেখেন, মানে টোটাল বাংলাদেশ এক্সপোর্ট দেখেন, সেটার প্রবৃদ্ধি মানে কিন্তু আমি এটাকে পার্সোনালি বলি, আমি জানি না রাসেল ভাই আর রাজ্জাক ভাই এক হবেন কিনা, যে অনেক সময় দেখা যায় যে বড়রা আরও বড় হচ্ছে, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলো সেক্টর থেকে চলে যাচ্ছে। এটাকে আসলে কোনো ভালো একটা ব্যবসার পরিবেশ আসলে এটাকে বলে না। কারণ স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজগুলো কিন্তু আমাদের প্রাণ, ব্যবসা টিকে থাকা। যেন কোভিডের পরে বলেন বা আপনি যদি আমাদের পোস্ট MFA বলেন, তখন কিন্তু এই স্মল মিডিয়ামরাই কিন্তু বিজনেসগুলোকে টিকে রাখছিল, যে আমাদের ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখার জন্যে। কিন্তু এইরকম যখন পরিস্থিতি সৃষ্টি হয়, তখন বড়রা টিকে থাকতে পারে। কারণ একজনের যখন নাকি 2000 কোটি টাকা লোন থাকে, তখন ব্যাংক তাকে সহজে ডিফল্ট করে না, কারণ ব্যাংকও বিপদে পড়ে যাবে। কিন্তু যার 10 কোটি টাকার লোন, তখন রাসেল যেটা বললেন 3 মাস হয়ে গেলে তাকে ডিফল্ট করে বলবো আমি আপনাকে সার্ভিস দিব না। তো এখন পরিস্থিতি এমন হচ্ছে অনেক সময় যে বড়রা আরও বড় হচ্ছে, ফলে আপনি ওভারঅল এক্সপোর্ট আপনি অনেক বেশি দেখছেন, কিন্তু অনেক ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমি আবারও বলতেছি যে আমি বলছি না নেগেটিভ, কারণ আজকে সকালে রাজ্জাক ভাইয়ের প্রেজেন্টেশন দেখতেছিলাম যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, আমাদের ওভারঅল ট্যাক্স রেভিনিউ এতই কম যে একটা সরকার আসলে খুব বেশি কিছু চাইলেও পারে না। কিন্তু আমি যেটা আপনাকে আমার প্রথম বক্তব্যে বললাম যে অনেক কিছু চাইলে পারে না, অনেক কিছু ইন্ডিকেশনের ব্যাপার থাকে। যে 2 টাকা ট্যাক্স বসাবেন, 3 টাকা ট্যাক্স বসাবেন, সর্বসাক করলে 200 কোটি 300 কোটি টাকা আসবে, এইটার আসলে রং ইন্ডিকেশন যায়। আপনি জিরো ভ্যাটের কাগজের জন্য আমাদেরকে আপনারা হয়রানি করতেছেন। জিরো ভ্যাট তো সরকারি কোনো রেভিনিউ আনে না। জিরো ভ্যাটের কাগজটা না চেয়ে এটাকে অমিট করে দেন, এন্ড প্রোডাক্টে শুধু আপনি ভ্যাট রাখেন। আপনি সুতার উপরে ভ্যাট কেন? সুতা কি কেউ গায়ে লাগিয়ে ঘুরবে না? তো আপনি সুতার উপরে ভ্যাট রাখতেছেন কেন? সুতাতে আপনি ভ্যাট বন্ধ করেন, কাপড়ে ভ্যাটটা বন্ধ করেন। কাপড়ের পরে যে যে আমার জামাটা তৈরি হবে, এটা লোকালি বিক্রি করলে লোকালি দোকান ভ্যাট দিবে। টোটাল প্রোডাক্টের ভিতরে ভ্যালিডেশন আপনি পাচ্ছেন। সুতার পরে কাপড় সবকিছুর পরে তো গার্মেন্টসটা, কিন্তু আপনি কি করছেন? সুতাতে ভ্যাট রাখতেছেন, ডাইংয়ে জিরো ভ্যাট রাখতেছেন, নিটিংয়ে ভ্যাট রাখতেছেন। এগুলো আসলে হয়রানি।
এই জায়গাগুলো থেকে আমরা আসলে ভাবছিলাম সেগুলোকে আসলে খুব সংগ্রহ করাটাও খুব সহজ। সংগ্রহ হয় না, হয়রানি হয়, রাস্তায় গাড়ি আটকায় যে ব্যাটারি কাগজ নাই কেন, তো জিরো ব্যাটারি কাগজ আমার কাছে নাই, এখন বলে যে আপনার গাড়িতে 1 কোটি টাকার মাল আছে, 10 লাখ টাকা দেন, যে গাড়ি নিয়ে যান। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই, মানে যদি সরকারেরকে বিবেচনা করি, সরকারি খাত এবং বেসরকারি খাতই তো আসলে সরকারের সবচেয়ে বড় পার্টনার। এই বাজেটের বিষয়েও যদি বলি, আসলে বেসরকারি খাত একটা বড় অংশীদার এখানে, সেখানে এই বেসরকারি খাতের সাথে বসে কথা বলার আসলেও প্রয়োজনীয়তা কি ছিল? বেসরকারি খাতের গুরুত্ব অপরিসীম। মানে আপনি সরকারি খাত বলতে কী বোঝেন আমি জানি না। ইনভেস্টমেন্ট যদি চিন্তা করেন 75% কামস ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। আমি ওই এক্সপেন্ডিচারের বিষয়ে বাংলাদেশের প্রাইভেট সেক্টর হচ্ছে আমাদের গ্রোথের হচ্ছে প্রধান চালিকা শক্তি। কাজে প্রাইভেট সেক্টরকেই তো সরকারের সার্ভ করার কথা। আয়ের বিবেচনাতেও তো নিশ্চয়ই প্রাইভেট সেক্টরই বেশি। সরকারি ইনভেস্টমেন্ট খুবই কম। আজকে সকালেও আমরা আলোচনায় বলছিলাম যে 24-25 ভাগ ইনভেস্টমেন্ট তো প্রাইভেট সেক্টর করতেছে। যে বাংলাদেশে আমরা বলি দুর্বল অর্থনীতির দেশ, কিন্তু প্রাইভেট সেক্টর বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট করছে, এটা পৃথিবীর অনেক প্রাইভেট সেক্টর কিন্তু তাদের ডোমেস্টিক ইকোনমিতে ইনভেস্ট করে না। আপনি যদি মালয়েশিয়া কম্পেয়ার করেন, ভিয়েতনাম কম্পেয়ার করেন, থাইল্যান্ড কম্পেয়ার করেন, ইভেন ইন্ডিয়াও কম্পেয়ার করেন, আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট অ্যাজ প্রপোর্শন টু আওয়ার জিডিপি ওই সব দেশের তুলনায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো, কোনো কোনো ক্ষেত্রে সামান্য কম। সুতরাং এখানে প্রাইভেট সেক্টর রোল আছে এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে কাজ করতে হবে। দেখুন, আমি প্রথমে বলবো যে সরকারের যে পদক্ষেপগুলোর মধ্যে অনেক ফাঁকফোকর আছে। আমরা গতি দেখি না সংস্কারে, যেগুলো আমরা আশা করছিলাম সেটা হয় নাই। স্বামী ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার বিপরীতে যে কোনো মানুষের পক্ষে কিন্তু পারফর্ম করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তবে আমি একটা জিনিস অ্যাকনলেজ করতে চাই এবং আমি মনে করি আমার সহ আলোচকরা একমত হবে। আমাদেরকে ওই কাউন্টার ফ্যাকচুয়ালটা চিন্তা করতে হবে যে আমাদের অর্থনীতি যে ধারায় যাচ্ছিল, আমার কাছে মনে হয় যে খানিকটা যে স্ট্যাবিলাইজেশনের দিকে আমরা যেতে পেরেছি, এখানে কিন্তু ওনাদের কৃতিত্ব কিন্তু আছে, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। আপনি দেখেন যে ব্যাঙ্কগুলোতে আরও খালি হয়ে যেতে পারতো। এখন রিজার্ভ একটু বাড়া শুরু করেছে, হয়তো সামান্য বাড়ছে, আমরা এটা কি সমালোচনা করতে পারি, কিন্তু খেয়াল করেন অনেক বিলস তো এরিয়াস ছিল, এগুলো তো সরকার তো পে করতে পেরেছে, সেখানে তো ম্যানেজমেন্টে তো ভালো হয়েছে। নিশ্চয়ই। সুতরাং আমরা ওইটুকু জায়গায় অ্যাপ্রিসিয়েট করি। তারপরে সরকারের অসম্ভব চ্যালেঞ্জিং হওয়ার চিন্তা করেন। এই যে কাস্টমসের যে ইস্যুজ আপনার বললেন, আমি সবসময় দেখি যত আলোচনা আমি দেখেছি সবসময় এই ইস্যুটা এসেছে যে কাস্টমস ডিপার্টমেন্ট এনবিআর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি কমপ্লেন। তাহলে তো প্রাইভেট সেক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এখন ওনাদের মতামত আমরা শুনছি, এগুলোর মধ্যে মেরিট আছে, হয়তো ওনারা কোনো কোনো ক্ষেত্রে বেঠিকও হতে পারে, কিন্তু সেখানে তো একটা ঐক্যমতে পৌঁছানোটা তো কোনো কঠিন কিছু না। নিশ্চয়ই সেই ঐক্যমতের জন্যই তো আসলে আলোচনার দরকার। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আমি আপনার কাছেই রেখে যেতে চাই। সেটি হচ্ছে বিগত 6টি বাজেটকে যদি আমরা দেখি, এই 6টি বাজেট তৈরির প্রক্রিয়ার সঙ্গে যে ব্যক্তি দুজন জড়িত ছিলেন, তাদের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি দেখেছি যে বেসরকারি খাতের সাথে খুব বেশি তারা আলোচনা করতেন না, কাউকে একেবারেই পাওয়া যায়নি যদি আমি ভুল না করি। তার আগের যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি নীতি গ্রহণ করুক বা বাজেটে বাস্তবায়ন করুক বা না করুক, অন্তত বেসরকারি খাতের বক্তব্যটা শুনতেন। আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা কি তাহলে তার ইমিডিয়েট পাস্ট যে দুজন অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী বা বাজেট প্রণয়নকারী, তাকেই ফলো করলেন? বিষয়টা কি সেরকম হলো? এই প্রশ্নের উত্তর একটু জানতে চাই আপনার কাছে, তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এরপর জেনে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অন্তর্বর্তীর বাজেটে শিল্পের চাকা ঘুরবে, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চেয়েছি, অর্থ উপদেষ্টা কি তাহলে আসলে তার ইমিডিয়েট পাস্ট যে দুই বাজেট প্রণয়নকারী, সেই পথেই হাঁটলেন? প্রথমে বলি, আপনার প্রশ্নের সদুত্তর দেওয়ার মতো ইনসাইটস আমার জানা নাই। আমি যেটুকু জানি বা দেখেছি, আমার কাছে মনে হয়েছে অর্থ উপদেষ্টা কথা শোনেন এবং অনেক বিষয়ে তিনি যে কথাগুলো বলেন, আমরা যে আলোচনা করি, এইটার সঙ্গে আমি সামঞ্জস্য দেখতে পাই। কিন্তু তারপরে কি হয় সেটা আমার জানা নেই, যে কেন কাজগুলো হয় না। তবে আমি একটা জিনিস আপনাকে বলে যেতে চাই, এবং এটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে। একটা দেশে যদি আপনি বলেন যে 15 বছরের একটা সুশাসনের ভাটা ছিল, তাহলে হয় কি ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে। আপনি পৃথিবীর সালে বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে থেকে তাকান, ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেলে এই ইনস্টিটিউশনগুলো বিল্ড করতে কিন্তু অনেক সময় লাগে। আমরা বাংলাদেশে অনেক ইনস্টিটিউশনস কিন্তু আমরা হারিয়ে ফেলি, যে একটা কালচার প্র্যাকটিস দাঁড়িয়ে গিয়েছে। দুর্নীতি করা এইটা একটা ইনস্টিটিউশনের মতো হয়ে গেছে আর কি। কোনো সময়
এটাকে জাস্টিফাই করা হচ্ছে স্পিড মানি বলে, বা মনে করা হয় যে এটা দেওয়াটা খারাপ কিছু না। তো এরকম যদি একটা পরিবেশ আমরা তৈরি করে ফেলি, সেই পরিবেশে আপনি খুব সহজেই সেখান থেকে সুফল পাবেন না। কাজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইনাদের উপদেষ্টা যে মহোদয় যারা আছেন তাদের কারোরই আমি কোনো ইয়ে নিয়ে প্রশ্ন তুলব না। আমার কাছে আন্তরিক মনে হয়, কয়েকজনের সঙ্গে আমার কোনো সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হয়, আমি তাদেরকে মনে করি যে তারা খুবই যত্ন করে কথা শুনেন। সমস্যাটা হয় আমাদের তখনই যখন আমরা দেখি যে এটি ইমপ্লিমেন্টেশন। আজকে সকালে আমি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আমাকে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন যে রাজ্জাক, এটা তো আমি করতে বলেছিলাম এইভাবে, তাহলে এটা কেন হয় নাই? তাই সুতরাং আমরা বুঝতে পারি যে এই ফাঁক ফোকরগুলো হয়েছে কেন, বিকজ ইনস্টিটিউশন যে মেশিনারি আমার আছে, এই মেশিনারি ম্যাল ফাংশন করতে করতে এমন একটা জায়গায় গিয়েছে, ওরা মনে করে যে এভাবে কাজ করাটাই হচ্ছে তার প্রথা। এই প্রথা ভাঙতে হবে নিশ্চয়ই। এই একই বিষয়ে একটু ফজলে শামীম হাসান আপনি যদি যোগ করেন, মানে আমরা দেখছি যে জাতীয় রাজস্ব বোর্ডের এখনকার যদি আজকেও তারা আসলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিল বা ঘোষণায় গেল, তাদের জায়গা থেকে ব্যাখ্যা যে কোনোটাই থাকতে পারে, কিন্তু বেসরকারি খাত হিসেবে আপনাদের কাজকে তো নিশ্চয়ই এটি আরও বাধাগ্রস্ত করবে। হ্যাঁ, অবশ্যই, কারণ জাতীয় রাজস্ব বোর্ড তো মানে তার আন্ডারে পোর্ট, তার আন্ডারে আমাদের রেগুলার বন্ড, আমাদের রেগুলার কাজকর্ম তো তাদের সাথেই হয়। ফলে আন্দোলন হলে তো আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আমি আন্দোলনেরটা যৌক্তিক কি অযৌক্তিক আসলে আমি সেই ইয়েতে যাবো না। নিশ্চয়ই তাদের কিছু দাবি যৌক্তিক, কিন্তু আমি মনে করি বর্তমান চেয়ারম্যান সাহেব উনি খুবই ভালো মানুষ এবং উনি অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছেন। এখন তারাও আবার এটাকে ইনস্টিগেট করছে কিনা, যারা চাকরিচ্যুত হয়েছে বা যারা দুর্নীতি করতে পারতেছেন না, তারাই কি একটা যৌক্তিক দাবিকে অযৌক্তিকভাবে উপস্থাপন করতেছে কিনা, সেটা হয়তো একটা, কিন্তু এই যে আমলাতান্ত্রিক এই জটিলতা ব্যবসার গতিকে স্লো করে কিনা, শিল্পের চাকাকে ধীর করে দেয় কিনা? অবশ্যই। এবং আমি কারণ আসলে 5ই আগস্টের পরে তো সবাই বিদ্রোহী, মানে সবাই বিদ্রোহ করে দাবি আদায় করতে চায়। তাই এতে গিয়ে আমাদের আসলে শিল্পে চাকা বারবারই বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গাতেই। ইভেন রাস্তাঘাটে চলাচল থেকে শুরু করে সব কিছুর সাথে আমাদের শিল্প জড়িত। কারণ আমার লজিস্টিক যদি স্লো হয়ে যায়, সেটা আমার শিল্পে ব্যাঘাত ঘটে। আমি যখন সুতা আনবো ওনার ফ্যাক্টরি থেকে, সে সুতা যদি আজকে কালকে পরশু 3 দিন না আসতে পারে, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, কারণ রাস্তাতে আন্দোলন চলতেছে। এই জন্য নিশ্চয়ই আমরা ভিকটিম হয়ে, বাংলাদেশে এটি খুবই আসলে একটি কি বলবো দুঃখজনক সংস্কৃতিতে পরিণত হয়েছে যে কিছু হলেই সড়ক বন্ধ করতে হবে। নিশ্চয়ই একটু আসতে চাই শওকত আসলে আপনার কাছে, এই যে বেসরকারি খাত আরও দ্রুত গতিতে চলবে, শিল্পের চাকা ঘুরবে, কর্মসংস্থান হবে, এর সহযোগিতা বা পথটা তৈরি করে দেওয়ার কথা ছিল সরকারের, সেটি তো সরকার আসলে করতে ব্যর্থ হচ্ছে। আপনি বলছিলেন যে সেই ব্যর্থতার দায় সরকার নেয় না কেন, তাই তো? সরকার ব্যবসা করা কিন্তু সরকারের দায়িত্ব না। সরকারের উচিত একটা কলমের খোঁচাতে একটা ভালো পলিসি দেওয়ার। এতে কিন্তু সৎ সাহসিকতা লাগে, আপনার সাহস লাগবে। আমরা যখন সরকারের কাছে যাই, ব্যুরোক্রেসির শিকার হই। আমরা একটা আবেদন করলে সেই আবেদনটা ফরওয়ার্ড হয় চিটাং পোর্টের অমুকের এটা লাগবে, অমুকের এটা লাগবে, অথচ কিন্তু ওনার ডেস্কে উইন্ডোতে দেখা যাচ্ছে ট্যারিফ কত এই পণ্যের, কিন্তু উনি এটাকে আমলে না নিয়ে উনি একটা চিঠি ছেড়ে দেয় আপনার চিটাং পোর্টের কমিশনারকে, যে বলেন তো এটার বিশ্লেষণ দেন, মানে আমাকে একটা পোর্ট ড্যামারেজের প্রক্রিয়াতে ফেলে দেওয়া। তার মানে দে ডোন্ট টেক ওনারশিপ অফ দি রেসপন্সিবিলিটি। ওনাদেরকে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার আন্ডারে না আনতে পারেন, আমরা যারা চালিকা শক্তি আমরা প্রতিনিয়ত বেগ পাচ্ছি এবং এগুলো থেকে আমরা অবমুক্তি চাই। সেক্ষেত্রে তো ব্যাংকিং খাতের কথা যদি বলি, ব্যাংক খাত তো অনেকটাই জবাবদিহিতার মধ্যে এসেছে বলে শোনা যাচ্ছে। তো আপনারা বেসরকারি খাত কি একটা দেখেন, একটা ব্যাংক কীভাবে পরিচালিত হয়, আন্ডার দি লাইসেন্স অফ বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশে ব্যাংক প্রতি বছরই অডিট করে, স্পেশাল অডিট করে ব্যাংকটা ঠিকভাবে পরিচালিত হয়েছে কিনা, সঠিকভাবে লোন দিয়েছে কিনা, লোনের টাকা ফেরত আসতেছে কিনা, তারপরে এটা কি কোনো আপনার প্রভিশন করে একদিকে ফেলে রাখা হচ্ছে কিনা। কিন্তু তারা তখন কোথায় ছিল যে লুটের টাকা যখন এভাবে লুট হচ্ছিল, এটা দায়িত্ব তারা না নিয়ে, তাদের তো চাকরির কোনো সমস্যা হচ্ছে না, এটা চাপিয়ে দিচ্ছে ব্যবসায়ীদের উপরে। আমি যে চুরি টাকা, সেটার জন্য আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, সাহেদের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। আমরা যারা ব্যবসা করি, প্রকৃতপক্ষে বাংলাদেশের মাটি আঁকড়ায় আছি, আমরা কিন্তু একটা চাপের মুখে চলে যাচ্ছি। আমার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে, তাদের এখনই রাইট টাইম মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনে যাওয়া। একটা ছোট্ট দেশে এতগুলা মাশরুম ব্যাংকের কোনো মানে হয় না, তারা ভালোভাবে অর্থায়নও করতে পারে না। এখানে যারা দুষ্কৃতিকারী, যারা লুট করেছে, তাদেরকে চিহ্নিত করে ওই টাকার বোঝা আমাদের উপরে দেওয়াটা অন্যায়। ওটাকে সেগ্রিগেট করো,
অ্যাজ ইট ইজ তারা কিন্তু লুটের টাকা কম্পেনসেট করতেছে। বিভিন্ন ব্যাংকে, আমি নাম ধরবো না, ব্যাংকের ক্ষতি হয়ে যায়, বিভিন্ন ব্যাংকে ওই লুটের টাকাকে তারা প্রিন্ট করে পৌঁছায় দিয়ে আসতেছে। ইউ আর নট হেল্পিং দ্য ব্যাংক নর ইয়োর ক্লায়েন্ট। তুমি বরং যে টাকা অনাদায় থাকবে সারা জীবনের জন্য সেটাকে স্যাগ্রিগেট করে সেটা শাহিদের উপর চাপাই দিও না, সেটা রাসেলের উপর চাপাই দিও না, ইউ গিভ ইট এ ডিফারেন্ট ট্রিটমেন্ট। তাহলে প্রকৃতপক্ষে অনেক শিল্পপতি এটার বেনিফিট পাবে। তো আমি এবার বাজেটেও এরকম কিছু দেখিনি আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই ফজলে শামীম হোসেন, একেবারে শেষ মিনিটে আছে, 1 মিনিটে যদি জানতে চাই, আসলে ধারণা করা হচ্ছে কালকেই হয়তো অর্থ বিল পাশ হয়ে যাবে, যদিও তারপরেও আপনি একজন উদ্যোক্তা হিসেবে কোন পলিসিটি চান যেটি আসলে বাজেটে প্রস্তাব করা হয়েছে কিন্তু সংশোধন করা উচিত? আমি আসলে যেটার প্রস্তাব রাখতে চাই, বাজেট যেটা হয়ে গেছে সেটা তো হয়েই যাবে, পাশ হয়ে যাবে, সংশোধনের না করে আমরা আমাদের এই যে নীতিমালাগুলো আছে এটা কীভাবে ব্যবসা বান্ধব করা যায়, এই জন্য মনে হয় অনেকগুলো তো টাস্ক ফোর্স হলো। আমি নিজেও একটা মেম্বার, রাজ্জাক ভাই একটা মেম্বার আমাদের এই সংস্কার কমিশনের। একটা সংস্কার কমিশন গঠন করা উচিত যে কিভাবে ইজ অফ ডুইং বিজনেসটাকে আরও আমরা আপগ্রেডেশন করতে পারি এবং কিভাবে ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারি। আমার মনে হয় যে এই একটা সংস্কার কমিশন করাটা খুবই জরুরি। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে শেষ করব, 1 মিনিটে একটু জানতে চাই আসলে আপনিও কি একমত কিনা। আর একটি বিষয়ে কথা হচ্ছিল যে সামগ্রিকভাবে যদি নীতি বাস্তবায়নে ব্যর্থই হয়, সেই ব্যর্থতার দায় তো আসলে দায়িত্বশীলদেরকেই নিতে হবে। হ্যাঁ, আমি প্রথমে বলেছি কিছু কিন্তু ভালো কাজের আমাদের আগে স্বীকার করতে হবে, সেটা হয়েছে, না হলে আমাদের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতো। নীতির ডাইরেকশনের কিছুটা ক্ষেত্রে আরও হয়তো শক্তিশালী হওয়া দরকার ছিল। সেখানে শামীম ভাই যেটা বলেছে আমি একমত। ইমিডিয়েটলি যেটা করা উচিত সেটা হচ্ছে যে জায়গাগুলোতে কিছু কুইক সংস্কার করা দরকার, স্পেশালি যে ব্যবসা বাণিজ্যের যে প্রসিজিওর আছে, কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিজিওর বলুন, ট্রেড ফেসিলিটেশন যে মেজার্সগুলো যেটা ওনাদের কম্পিটিটিভনেসকে বাড়াবে, সেটা যদি ইমিডিয়েটলি করা হয় আমার কাছে মনে হয় যে আমরা অনেকে দেখব যে খানিকটা সুফল হয়তো পাওয়া যাবে। কিন্তু কিছু ভালো কাজও হয়েছে। এই বাজেটটা আসলে দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করা সম্ভব না, কিন্তু সামনের দিনে একটা ইমপ্লিমেন্টেশনের আমাদের চ্যালেঞ্জ আছে আর কি। এইরকম যে আমরা যে মেশিনের কথা বললাম, যে ইনস্টিটিউশনের কথা বললাম, সেখান থেকে এই বাজেটকে আমরা কি ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। নিশ্চয়ই, সেই প্রশ্ন রেখেই আসলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।